এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম। 257 কুমিল্লা 9। আপনার নির্ধারিত সময় 8 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2024-25 অর্থবৎসরের বাজেটের উপর আলোচনার প্রারম্ভে আমি গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আজীবনের লালিত স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে সারা জীবন জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন ভোগ করেও বাঙালি জাতির অধিকারের জন্য কখনো আপোষ করেন নাই এবং তারই ফলশ্রুতি তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং অর্জিত দেশকে তিনি একটি উন্নত দেশে রূপান্তরিত করার উদ্দেশ্য নিয়ে যাত্রা আরম্ভ করেছেন 1972 সনে এবং এই যাত্রার 3.5 বছর একটা ধ্বংসস্তূপ দেশকে উনি এমন একটি মাত্রা সৃষ্টি করেছিলেন যাত্রাপথে যে আমরা তখন নিশ্চিত ছিলাম এবং আমরা তখন বিশ্বাস করা শুরু করেছি যে এ দেশটি একটি উন্নত দেশ হবে এবং বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পরে সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে দেননি। তারপরেও আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলাদেশে ফিরে এসে লড়াই সংগ্রাম আন্দোলন করে তার স্বপ্ন বাস্তবায়নের জন্য অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মী সবার আত্মত্যাগের বিনিময়ে উনি ওনার যাত্রা অব্যাহত রেখেছেন এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে বাংলাদেশের মানুষের অনেক সমস্যাগুলি সমাধান করেছেন। আমাদের খাদ্য ঘাটতি, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, স্বাস্থ্য, শিক্ষা সহ অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা সঞ্চয় করেছেন এবং বিশ্বাস আস্থা সারা বিশ্বের মানুষের কাছে সৃষ্টি করতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশ আর ভিক্ষুক আর মিসকিনের জাতি থাকবে না, এই জাতি উন্নত জাতি হবে। এই বছরও আমাদের যে বাজেট ঘোষণা হয়েছে সারা বিশ্বের যে প্রতিকূলতা, ইউক্রেন যুদ্ধ, আমরা যে কোভিড প্যান্ডামিক মোকাবিলা করলাম, এরপরে দিয়ে ইসরায়েলের যুদ্ধ ইত্যাদি ইত্যাদির মধ্যেও আজকে আমাদের পবিত্র বাজেট ঘোষণা করা হয়েছে প্রায় 8 লক্ষ কোটি টাকা এবং সেখানে সকল খাতগুলোকে অত্যন্ত যৌক্তিকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে এবং এমনভাবে করা হয়েছে যাতে নাকি দারিদ্র্য বিমোচন এবং আমাদের উত্তরোত্তর সমৃদ্ধির দিকে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার উন্নতি সহ একটা উন্নত জাতি হওয়ার জন্য যে আমাদের পথ নকশা আছে এবং লক্ষ্যমাত্রা আছে, সে লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের এই বাজেটকে অনেক দিক নির্দেশনা আছে। সময় স্বল্পতার জন্য মাননীয় স্পিকার সমগ্র বাজেটের ব্যাপারে আমি কথা বেশি বলতে পারবো না। তবে এক্ষেত্রে আমি আমার মন্ত্রণালয়ে একটি বিষয়ে আপনাকে এই মহান সংসদকে আমি অবহিত করতে চাই। এই মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন এবং উনি তদারকি করেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমি কিছু পরিবর্তনের কথা বলি এবং সে পরিবর্তন হলো যেমন আমাদের গ্রামীণ অবকাঠামো নির্মাণ, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য আমাদের যে রাস্তাঘাটগুলো নির্মাণ করা হয় এবং সেগুলোকে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এটা স্ট্রাকচারাল ডিজাইনকে পরিবর্তন করে যাতে নাকি টিকসই হয় সেজন্য ব্যবস্থা করা হয়েছে এবং ইতিমধ্যে আমাদের গত 5 বছরে যে সমস্ত রাস্তা নির্মাণ করা হয়েছে সেগুলো আগে একসময় আমাদের অর্থ কম ছিল এবং সে কারণে আমাদের হয়তো স্বল্প ব্যয় রাস্তা করতে হয়েছে, কিন্তু আমরা এখন ব্যয়টাকে বড় গুরুত্ব না দিয়ে টিকসইটাকে বড় গুরুত্ব দিচ্ছি এবং সে কারণে এখন টিকসই রাস্তা নির্মাণ হচ্ছে। আমাদের ব্রিজগুলো আগে এক সময় খুব লো কস্ট ব্রিজ ছিল এবং সেগুলোকে আমরা মরফোলজিক্যাল, হাইড্রোলজিক্যাল, ফিজিওলজিক্যাল, নেভিগেশন ফ্যাসিলিটিগুলোকে এনশিওর করার জন্য আমাদের অধিক ব্যয় সম্পন্ন ব্রিজ করতে হতো, সেগুলোর জন্য গুরুত্ব দেওয়া যায়নি। কিন্তু এখন আমরা এই ব্রিজ নির্মাণের জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন এবং সেজন্য এখন নেভিগেশন ফ্যাসিলিটিগুলোকে এনশিওর করে আমরা এখন ব্রিজ নির্মাণ করছি। তো এখানে কয়েকদিন আগে একটা দুর্ঘটনার কথা আমি এখানে উল্লেখ করতে চাই যে একসময় 2006 সালের দিকে কিছু স্টিল ব্রিজ মানুষ চলার জন্য, পায়ে হাঁটা এবং রিক্সা চলার জন্য করা হয়েছিল, কিন্তু সেই ব্রিজের উপর দিয়ে গাড়ি যেতে গিয়ে কয়েকজন দুর্ঘটনাবশত মানুষ মারা গিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। কিন্তু এই ব্রিজগুলোকে প্রতিস্থাপন করার জন্য ইতিমধ্যে 3300 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমিকভাবে পেজ আউট করে এই ব্রিজগুলো নির্মাণ করব। আমাদের ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে একটু এখানে তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আমি অসন্তুষ্টির ব্যাপারে একমত যে এখানে অনেক কাজে আরম্ভ করেছেন ঠিকাদাররা, কিন্তু ঠিকাদার কাজ পূর্ণ শেষ করছে না
এবং এই কারণটা, এটার পিছনে একটা যৌক্তিক কারণ হলো আমাদের ইউক্রেন ওয়ার এবং ইসরায়েল ওয়ারের কারণে আমাদের জিনিসপত্রের দাম, নির্মাণ সামগ্রিক দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এটাকে আমরা সহনশীল একটা ব্যবস্থাপনায় নিয়ে তাদেরকেও যাতে ক্ষতি পোষায় দিয়ে কাজটাও যেন করা হয়। আর যারা একেবারেই করে না, এটার জন্য আমরা শেষে এই সমস্ত কাজ বাতিল করে নতুন করে টেন্ডার করেছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন যে যে সমস্ত নির্মাণ সামগ্রী অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে আমাদের বাজার মূল্যের সাথে সামঞ্জস্য করার জন্য, এবং সে কারণে এটাও করা হয়েছে। তো আমি আশা করি আগামীতে এই সমস্ত সমস্যাগুলো থাকবে না, এবং যে সমস্ত নির্মাণ কাজ মন্থর আছে এবং সে বেশিরভাগই শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে মাননীয় স্পিকার আপনারা জানাতে চাই, আমাদের এই অধীনস্থ ওয়াসা পানি সরবরাহ করে, সবগুলা ওয়াসাই এখন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, তারপরে দিয়ে যে সমস্ত ওয়াসাগুলো আছে সেগুলো কিন্তু আগের তুলনায় অনেক ভালো কাজ করছে, এবং তারা পানি সরবরাহের যে তাদের যে পারভিউ এরিয়া আছে পুরাটাকে তারা সরবরাহ করছে। তারপরে আমাদের কুমিল্লা এবং সিলেটে নতুন করে ওয়াসা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, সে কাজও আমাদের প্রক্রিয়াধীন আছে। তারপর যে আমাদের পৌরসভাগুলোতে আগে কর্মচারীদের বেতন পাওয়ার নিয়ে একটা বড় ধরনের একটা ডিসকন্টেনমেন্ট ছিল, এটাও পরিহার করার জন্য সবার সাথে আজকের এই সময় প্রায় বেশিরভাগ পৌরসভায় তাদের কর্মচারীদের শতভাগ বেতন প্রদান করছেন, এবং তাদেরকে নিয়মিত তদারকি করা হচ্ছে, এবং তাদের আয় বর্ধনের ব্যবস্থা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমি বিশ্বাস করি যে আগামী অল্প সময়ের ব্যবধানে পৌরসভাগুলো সম্পূর্ণ স্বাবলম্বী হবে এবং তাদের দুর্নাম আছে সেটা কুড়িয়ে যাবে। আমাদের জেলা পরিষদ একটা সনাতনী প্রতিষ্ঠান, একটা প্রাচীনতম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা মধ্যখানে তারা স্থবির ছিল, এবং আবার ইলেকটেড বোর্ডই তারা রিকনস্টিটিউট করে তারা যাত্রা আরম্ভ করেছেন। এর মধ্যে তারা কাজ করছেন। আমরা এটাকে আরো মোর দ্যান স্ট্রেংথেন করার জন্য, আরো মোর অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি এনশিওর করার জন্য আউটসোর্সিং এর মাধ্যম দিয়ে আমাদের অডিট করার ব্যবস্থা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ে আমাদেরকে সেভাবে অর্থ প্রদান করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের ডিপিএইচই, আপনার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট তারা পানি সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত, সারা গ্রামীণ বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র পানি সরবরাহ করা, এবং এই গত 5 বছরে প্রায় 9,000 কোটি টাকার একটা প্রকল্প নিয়ে কাজ করতে গিয়ে আমরা বেশিরভাগ জায়গায় পানি সরবরাহ করতে সক্ষম হচ্ছি, এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের এসডিজির যে রিকোয়ারমেন্ট, এবং সেই রিকোয়ারমেন্টের একটা স্টাডি রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে 98% আমরা ইতিমধ্যে আমাদের কাভারেজ, আমরা পানি ওয়াটার সাপ্লাই কানেক্টিভিটি আমরা এনশিওর করতে পেরেছি, এবং বাংলাদেশ ইজ দ্য সাউথ এশিয়ার মধ্যে প্রথম দেশ যে নাকি 2 মিনিট বলবেন ওপেন ডিফিকেশন ফ্রি কান্ট্রি হিসাবে সে তার পজিশনটা এনশিওর করতে পেরেছেন। আমাদের ইতিমধ্যে সিড্রা একটা প্রতিষ্ঠান আছে, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট এশিয়া প্যাসিফিক কান্ট্রিজ, তো এটা বাংলাদেশে এটা হেডকোয়ার্টার। এবার প্রথম সম্মেলনে বাংলাদেশের আমি মন্ত্রী এই প্রতিষ্ঠানটার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে গত কয়েকদিন আগে, এবং আশা করি আমাদের রুরাল ডেভেলপমেন্ট এবং আমাদের যে কন্টেম্পোরারি কান্ট্রিগুলোর সাথে আমাদের সংযোগের মাধ্যম দিয়ে রুরাল ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা আরো অধিকতর দায়িত্ব পালন করতে পারবো। আমাদের বাথ রেজিস্ট্রেশন নিয়ে অনেক বেশি অসন্তুষ্টি ছিল এবং থাকার যথেষ্ট যুক্তি ছিল, এবং সেগুলোকে আমরা একটা আইডেন্টিফাই করে এগুলোকে একটা ক্যাটাগরিক্যালি অ্যাড্রেস করা হয়েছে, এবং সেখানের মধ্যে এখন গত 2 মাস থেকে আমি দেশ বিদেশে আমাদের বিভিন্ন এমবেসির সাথে যোগাযোগ করে দেখেছি আমাদের বাথ রেজিস্ট্রেশনটা এখন আগের থেকে অনেক স্মার্ট হয়েছে, এবং এখন আর কারো সময় লাগে না, অর্থাৎ এই সমস্যাটা আমরা সমাধান করতে সক্ষম হয়েছি। তারপরে দিয়ে আমাদের তো আমরা এভাবে একটা বিষয় আমাদের মধ্যে খুব অসন্তুষ্টির যথেষ্ট যুক্তি আছে এবং কারণও আছে। ডেঙ্গু নিয়ে, এডিস মশকা বাহিত রোগ, এই ডেঙ্গু আসলে এটা আমাদের দেশে ছিল না। আমাদের ট্রপিক্যাল কান্ট্রিগুলা, বিশেষ করে আমাদের এশিয়ার ট্রপিক্যাল কান্ট্রিগুলো সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তারপরে ভিয়েতনাম সহ শ্রীলঙ্কা, এই সমস্ত ভারত, এই সমস্ত দেশগুলোতে এই ডেঙ্গু রোগের অনেক প্রাদুর্ভাব দীর্ঘদিন আগে থেকে ছিল, এবং মানুষ বহু মারা গিয়েছেন এবং মারা যাচ্ছেন, এবং বহু লোক আক্রান্ত হয়। তো এই আমরাও দুর্ভাগ্যবশত আমরা 2019 সালের পর থেকে আমরা এটা মাত্রা অতিরিক্ত তীব্রতা পরিলক্ষিত হয়, এবং আমরা তাৎক্ষণিকভাবে সারা পৃথিবীতে যে
এরকম ভেক্টর ম্যানেজমেন্ট কিভাবে করে তারা করেছেন, যা সিঙ্গাপুর কিভাবে করছেন। যেমন গত বছরে দেখা যাচ্ছে সিঙ্গাপুর 50 লক্ষ লোকের দেশ, সেখানে 39,000 আক্রান্ত হয়েছে, 19 জন মারা গিয়েছেন। এবং থাইল্যান্ডের প্রচুর আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন। এবং ফিলিপাইন এবং আপনার ভিয়েতনামও লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়েছে। তো আমি ব্রাজিলে দেখেছি যে তাদের প্রায় 10 লক্ষ লোকের মতো আক্রান্ত হয়েছে গত বছর। তো আমাদেরও আসলে এই ব্যাপারে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে গত বছর আমাদের ঢাকা শহরে আমরা যদিও আমাদের অতীতের তুলনায় এটা নিয়ন্ত্রণ একটা পর্যায়ে ভালো, সন্তোষজনক বলা যাবে না, নিয়ন্ত্রণ ছিল, কিন্তু এটা এর মধ্যে দিয়ে ডিসিমিনেট করছে, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এবং ছড়িয়ে পড়ার পর কারণটা হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার সাথে সাথে গ্রামগঞ্জে এখন তাদের বাড়িঘরগুলা আগে যে কাঁচা ছিল এখন এগুলো পাকা হয়েছে। এবং পাকা বাড়িঘর যেখানে আছে সেখানের মধ্যে পানি, বৃষ্টির পানি জমা থাকতে পারে এবং জমা পানি অথবা অন্য কোনো কারণে পানি জমা থাকে, সাদা পরিষ্কার পানি যেখানে জমা থাকবে সেখানে এডিস মশা সেখানে ডিম পাড়ে এবং সেখান থেকে এডিস মশা হবে এবং সেটা যদি ডেঙ্গু রোগের বাহক হয় তাহলে সবাই আক্রান্ত হবে। সেজন্য আমাদের গ্রামগঞ্জ ছড়াই পড়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমি গত বছর সারা বাংলাদেশের সমস্ত ইএনও, উপজেলা চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং ডিসিদেরকে নিয়ে ভার্চুয়ালি আমরা সভা করেছি এবং ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট একটা পলিসি তৈরি করেছি এবং সেটাকে সব জায়গায় বিতরণ করা হয়েছে। সবাই মিলে এটা নিয়ে কাজ করছেন এবং আমরা সারা পৃথিবীর বিভিন্ন প্রখ্যাত বিশ্ববিদ্যালয়, আপনার মোনাস ইউনিভার্সিটি, আপনার মায়ামিতে, আপনার মায়ামি অলসো কনসিডারিং অ্যাজ এ ট্রপিক্যাল কান্ট্রি, তো সেখানে মায়ামি ইউনিভার্সিটি থেকে এন্টোমোলজিস্ট আসছে, সিঙ্গাপুর ইউনিভার্সিটি থেকে আসছে, সবার সাথে আমরা শেয়ার করে আন্ডার দ্য লিডারশিপ ফাইন্যান্স ওয়াজ ডান বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে সাহায্য করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে আমরাও ভেক্টর ম্যানেজমেন্ট একটা পলিসি তৈরি করেছি। আর এখানেও এটার জন্য যে সমস্ত আমাদের যে সমস্ত ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা করার দরকার। মন্ত্রী মহোদয়, সময় তো শেষ করুন 1 মিনিটের মধ্যে। এটা নিয়ে আমরা কাজ করছি। ঢাকা শহরেও আমাদের খালগুলাকে আমরা সংস্কার করার মাধ্যম দিয়ে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে 2019 সালে আমাদের খালগুলাকে আমরা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করেছি এবং সিটি কর্পোরেশন তুলনামূলকভাবে ভালো কাজ করেছেন, যার জন্য আমরা 2019 সালেও যেখানে আমাদের ইস্কাটন, শান্তিনগর এবং তেজগাঁও এবং আমাদের মন্ত্রণালয়েও হাঁটু পরিমাণ পানি জমা থাকতো। এই অন্তত পক্ষে 5-6 বছরে বৃষ্টি হলে হয়তো কিছুক্ষণ পানি কোথায় ভারী বৃষ্টি হলে কিছুক্ষণ থাকে, কিন্তু পানি এখন নিষ্কাশন হয়ে যায়। অর্থাৎ এরকম পরিবর্তনগুলা হয়েছে এবং আমি বিশ্বাস করি আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, নির্দেশ দিয়েছেন এবং আমাদের কাজ আমরা করার জন্য সবাই অঙ্গীকারবদ্ধ। আমি বিশ্বাস করি জাতির জনকের স্বপ্ন বুকে ধারণ করে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণের জন্য 2041 সালে যে উন্নত বাংলাদেশ গড়ার জন্য যে অঙ্গীকার করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।